আসসালামু আলাইকুম। আমি সাদমান সাকিব রাফি। আমি ইন্ডোনেশিয়ান এবং অনলাইন শপার্টিতে অ্যাকাউন্টিং এবং বাংলা মেন্টর হিসেবে আছি। তো আজকে তোমাদের সাথে হাজির হওয়া হচ্ছে আমার বাংলা দ্বিতীয় একটা টপিক সমাস নিয়ে। আমি কিছুদিন আগে তোমাদের এসএসসি 21 নিয়ে আমরা প্রায় আমি এবং সাকিব হাসান ভাইয়া দীর্ঘ 1 মাস সময় কাজ করেছি। তো এখন তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের সমাস এবং বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো এবং অ্যাকাউন্টিং এর যে ক্লাসগুলো সেগুলো নিয়ে আমি আসছি। তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমরা আমাদের পূর্ব নির্ধারিত যে টপিক সেই টপিকটা আমরা ক্লাস স্টার্ট করে দিব। তো তোমরা একটু জয়েন করে ফেলো, কিছুক্ষণের মধ্যেই আমরা টপিকটা পড়ানো স্টার্ট করে দিব। আচ্ছা, তোমরা একটু জানাতে থাকো তো আমার ভিডিও কোয়ালিটি এবং আমার যে ভয়েস সবকিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। আমি একটু তাড়াতাড়ি জানাবা, সবাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি জানিয়ে দাও যে আমার ভিডিও কোয়ালিটি এবং যে ভয়েস তা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তোমরা মোটামুটি আল্লাহর রহমতে অনেকেই জয়েন করে ফেলছো। আমরা আর একটু সময় ওয়েট করি। তোমরা একটু কষ্ট করে যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও, ভিডিওটা একটু শেয়ার করে দাও যেন সবাই উপকৃত হয় ক্লাসটা দেখে। আচ্ছা, ওকে। অলমোস্ট প্রায় 100 জন জয়েন করে ফেলেছ। নাজমুল হুদা নাহিদ বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? তারপর বলছে হ্যাঁ ভাইয়া সব ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, শরীফুল হক, ইয়াস। এনএসিয়াম, জি স্যার। আচ্ছা, আমি আপনাদের সামনে আগামী যে কয়দিন হচ্ছে আসবো বাচ্চারা, আমার ইচ্ছা আছে আমরা আগামী 2-3 মাসের মধ্যে তোমাদের লেকচার যতগুলো আছে একদম অধ্যায় ভিত্তিক আমরা সবগুলো লেকচার নিয়ে আসবো। তো তোমরা একটু জয়েন করে ফেললে না, সবাই একটু ঠিকঠাকভাবে যদি ক্লাসগুলো করো, আশা করি সবাই ভালো একটা সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিতে পারবো তোমাদের সবাইকে। তো তোমরা একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। ইমন বলতেছো ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কেমন আছো ভাইয়া? আচ্ছা, সায়েদ সিনান অনেকজনকে মেনশন করছো, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। এমডি সালাউদ্দিন, গ্রেট, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, তোমরা একটু জানাও তো সমাজ তোমরা কে কে পারো, তোমরা একটু আগে বলো সমাজ তোমরা কে কে পারো, তোমাদের ধারণা কার কার আছে সবার সম্পর্কে। চার্জার। আচ্ছা, তোমাদের কার কার সমাজ সম্পর্কে ধারণা আছে একটু আমাকে তাড়াতাড়ি জানাতে থাকো তো বাচ্চারা। আচ্ছা, মিনহাজ ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন ভাই আপনি? আচ্ছা হাসান। আচ্ছা, আমি শুরু করি স্যার, আমরা শুরু করি এখন। হ্যাঁ, ভাই আমি ফরিদপুর থেকে মইনুল বলছি। আচ্ছা, আমিও ফরিদপুরের ভাইয়া, আপনিও ফরিদপুরের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, হাসান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? আচ্ছা, আমরা পড়া শুরু করি বাচ্চারা এখন মোটামুটি। আচ্ছা, তো সমাজ সম্পর্কে না আমাদের সবার একটা ভ্রান্ত ধারণা আছে। আজকে আমি চেষ্টা করব সমাজটাকে এত সুন্দরভাবে তোমাদের মধ্যে ডিসক্রাইব করার জন্য যেন সমাজ থেকে তোমাদের বেসিক্যালি 3টা পার্ট, আমরা এখানে 3টা টপিকের নাম লিখেছি, দেখেন 3টা টপিক নেই, 3টা ধাপের নাম লিখেছি, এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট। আপনারা যত কাল আগাবেন, ঠিক আছে, আমি এমন ভাবে পড়াবো একদম চাকরির পরীক্ষা পর্যন্ত লাইফে সমাজ আপনার পিছনে ছাড়বে না। মানে যাহা পড়িতে লাগে 6 মাস তাহাই সমাজ, আমরা অনেকেই বলে এটা। তো আজকে না 6 মাসে না, আমরা 2 ক্লাস ইনশাল্লাহ সমাজ শেষ করব। এবং আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আজকের পরে সমাজে তোমাদের বোর্ড পরীক্ষা একটা এমসিকিউ, মানে 2টা ক্লাস নিব, তারপরে সমাজের একটা এমসিকিউ ভুল হবে না। আমি একটু আইডেন্টিফাই করে দিব বই থেকে কোন এমসিকিউ গুলা পড়লে তোমাদের কমন পড়বে। 2টা জিনিস, তোমাদের যে এসএসসির যে বইটা আছে না, এসএসসির তোমাদের 9-10 যে বইটা আছে, ওইখান থেকে আমি 2টা প্যাটার্নে তোমাদেরকে পড়াবো। একটা হচ্ছে আমার ধরন অনুযায়ী পড়াবো, যেই ধরন অনুযায়ী পড়লে তোমরা সহজেই সমাজকে আইডেন্টিফাই করতে পারবা, ঠিক আছে। আমি আর একটা ধরন অনুযায়ী পড়াবো, সেই ধরনটা হচ্ছে তোমরা যেন খুব ইজিলি বইয়ের যে এমসিকিউ গুলো আছে আমি আইডেন্টিফাই করে করে দিব যে এই এমসিকিউটা পড়বা পরীক্ষায় আসবে। আমি 2টা প্যাটার্নে পড়াবো, ঠিক আছে। তাহলে আমরা আসি সমাস। তো সমাজ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন লিখেছি, সমাজ ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা বাংলা ব্যাকরণের প্রথম চ্যাপ্টার অধ্যায় 1-এ আমরা পড়েছিলাম বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নামে একটা চ্যাপ্টার পড়েছিলাম। প্রথম অধ্যায়ের 2য় পরিচ্ছেদ, মেবি আমার যতটুকু মনে আছে 2য় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। ওইখানে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব আমরা পড়েছিলাম। সেইটার মধ্যে আমরা সমাজটা মনে রাখবেন শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সমাজ ব্যাকরণের
শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তারপর আসেন, সমাস শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কৃৎ প্রত্যয় মানে এই যে দেখেন, আমরা যদি সমাস শব্দটাকে ভাঙায় লিখতে চাই, দেখেন সমাস শব্দটাকে ভাঙায় লিখতে চাই, কিভাবে লিখতে পারি? সম আস লিখতে পারি না বাচ্চারা? খেয়াল করেন তো, একটু বাচ্চারা খেয়াল করেন, দেখেন সমাস শব্দটাকে যদি আমি ভাঙায় লিখতে চাই, সম যোগ আস, আমি ভাঙায় লিখতে পারি? অবশ্যই পারবো। কিন্তু এই আস শব্দটা কিন্তু একটা ক্রিয়া শব্দ, মনে রাখবেন আস শব্দটা একটা ক্রিয়া শব্দ, এবং ক্রিয়া শব্দ সাধিত মানে পদকে আমরা বলি কৃৎ প্রত্যয়। আমি প্রত্যয় নিয়ে ইনশাল্লাহ সামনে পড়াবো, কৃৎ প্রত্যয় নিয়ে আমি ইনশাল্লাহ সামনে পড়াবো। তবে মনে রাখবেন এই যে আস শব্দটা, এটা একটা ক্রিয়া শব্দ। আস আমরা বলি না দোস্ত তুই আস, তারপরে তোকে আমরা দেখতেছি, বা তারপর আমরা ঘুরতে যাবো, দোস্ত তুই আস, আসতে থাক, বলি না? তো আস শব্দটা কি একটা ক্রিয়া না, চলমান অবস্থা। তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করেন, যদি কোনো ক্রিয়া শব্দ বসে, সেই ক্রিয়া শব্দটাকে আমরা কৃৎ প্রত্যয় বলতে পারি। এবং এই আস শব্দটা কৃৎ প্রত্যয় পড়ানো হয়, আ থাকলে অ হয়। এটা এখন আসলে তোমরা বুঝবা না, আমি প্রত্যয় যখন পড়াবো আপাতত মনে রাখো যে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, এইটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আ থাকলে কৃৎ প্রত্যয়, আ থাকলে অ হয়, যার জন্য আমি সংযোগ আস, তাহলে আটা যদি মুছে দিই, আটা যদি মুছে দিই অস হয়। এই দেখেন অসের আগে যেহেতু একটা ক্রিয়া শব্দ, ধাতু চিহ্ন ইউজ করতে হয়, তারপরে আমরা অ ইউজ করি। এটা পুরা আমি যেই ব্যাখ্যাটা লিখলাম, এইটা হচ্ছে আমাদের কৃৎ প্রত্যয় সাধিত শব্দ থেকে এই ডেসক্রিপশনটা আসছে, মানে এই ব্যাখ্যাটা আসছে। আমরা সমাসকে ভাঙলে এইরকম আমরা পেয়ে থাকি, এরকম ভাবে আমরা পাই। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সমাস সংস্কৃত ভাষার শব্দ, সমাস সংস্কৃত ভাষার শব্দ। আশা করি বুঝতে পারছেন, সমাস সংস্কৃত ভাষার শব্দ, এটা খুব ভালোভাবে নোট ডাউন করেন খাতার মধ্যে। লেকচারটা যতটুকু লেকচার আমি ইনশাল্লাহ আপনাদের মধ্যে দিব, সবাই একটু বাচ্চারা চেষ্টা করবেন সুন্দর করে একটু নোট ডাউন করার জন্য, তাহলে না সবার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আমি কি একজন বলছেন আমি, আচ্ছা লেখা বোঝা যায় না, লেখা বোঝা যায় না। আচ্ছা, যদি লেখা না বোঝা যায় আমাকে বলবেন বাচ্চারা, ঠিক আছে? তাহলে আসেন, সংস্কৃত ভাষা শব্দ, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে সমাজ আসলে কি কাজে লাগে। আমরা আসলে বাংলা দ্বিতীয় পত্র পড়ে না, আমাদের সবার ভেতরে একটা প্রশ্ন, ভাইয়া আমরা বাংলা জীবনে কি কাজে লাগাবো বলো তো, বাংলা পড়ে লাভটা কি? আসলে লাভটা আছে, হ্যাঁ। আমাদের যদি বেসিক জিনিসগুলো আমরা না বুঝি, আমাদের বাংলা ভাষার যেই প্রয়োগ আমরা দেখতে পাই না, এটা যদি আমরা বেসিক ব্যাপারগুলো না বুঝি, তাহলে আমাদের জীবনটাই বৃথা। মানে এত কিছু আপনি পড়লেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আপনি পড়লেন, বাট অ্যাজ এ হিউম্যান বিং আপনি যদি আপনার বেসিক জিনিসগুলো, ভাষা সম্পর্কে বেসিক যে ধারণাগুলো না বুঝেন, তাহলে কিন্তু সমস্যা না বাচ্চারা, যার জন্য পড়তে হবে। তাহলে সমাস শব্দের অর্থ কি? মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। মানে সমাসের কাজটা কি? অনেকগুলা পদকে একটা পদের মধ্যে নিয়ে আসা, অনেকগুলা পদকে এক পদের মধ্যে নিয়ে আসাকে আমরা বলি একপদীকরণ, ঠিক আছে? একপদীকরণ। তাহলে সমাস শব্দের অর্থ কি? মিলন, একসাথে মিলাই ফেলে, সংক্ষেপ করে ফেলে, ছোট করে ফেলে, বা এক পদে নিয়ে আসে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো আপনাদেরকে, ঠিক আছে? আমি একটু মুছে দিচ্ছি, যদি কারো স্ক্রিনশট লাগে নিয়ে রাখতে পারেন, যদি কারো বাচ্চারা স্ক্রিনশট লাগে নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আমি একটু ডিসক্রাইব করার চেষ্টা করতেছি পুরো ব্যাপারটা। ছোটবেলার থেকে আমরা একটা, যদি সমাস 8 থেকে আমরা পড়ি, সমাস আমাদের 8-এও ছিল, তো 8 থেকে যদি আমরা পড়ি, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে একটা উদাহরণ। দেখেন, সেই বহুল আলোচিত উদাহরণটা দিয়েই পড়াই। সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে এটা কি হবে? সিংহাসন হবে, ঠিক আছে? সিংহাসন হবে। দেখেন আমরা এইটা থেকে কি পাচ্ছি, একটু খেয়াল করেন তো বাচ্চারা, কি পাচ্ছি? সিংহ চিহ্নিত আসন, এই পুরা বাক্যটাকে আমি এই যে এক পদে নিয়ে আসার যে কাজ, এক পদে নিয়ে আসার যে কাজ, পুরা বাক্যটাকে, এই বাক্যটাকে আমরা কি বলবো? আমি একটু পরিচয়টা দিব, পুরা সমাসের যে পরিচয়টা সেটা আমি একটু দিব, এবং প্রত্যেকটা পরিচয়কে প্রতীতি বলা হবে। আমি প্রতীতির কনসেপ্টটা ক্লিয়ার করব, ঠিক আছে? প্রতীতি জিনিসটা কি আমি ক্লিয়ার করব, প্রতীতি জিনিসটা একটু বুঝবেন। তাহলে খেয়াল করেন, আমি বললাম সিংহ চিহ্নিত আসন, এইটাকে, এটা একটা বাক্য না? আমরা জানি একের অধিক শব্দ যেখানে ইউজ হয় সেটাকে আমরা কি বলি? বাক্য বলি। তাহলে এটা একটা বাক্য, এটাকে আমরা কি বলতে পারবো? ব্যাস বাক্য। ব্যাস বাক্য, যেহেতু ব্যাস বাক্য কি জিনিস, যেহেতু একের অধিক শব্দ ব্যবহার হয়েছে, আমরা এটাকে কি মনে করবো? ব্যাস বাক্য মনে করবো। তাহলে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, দেন সমাস বাক্য, সমাস বাক্য। আশা করি বুঝতে পারছেন প্রথম যে ব্যাপারটা, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, ঠিক আছে?
এর মধ্যে আমরা এই ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ, তিনটা শব্দ ব্যবহার হয়েছে না, তিনটা শব্দকে আমরা একই সাথে সমস্যমান পদ বলতে পারি। বাচ্চারা মনে রাখবেন, নোট ডাউন করেন, সবাই একটু নোট ডাউন করেন। পরীক্ষার জন্য কিন্তু এই যে কন্টেন্টটা, এখন যে কন্টেন্টটা বোঝাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট, ঠিক আছে? যদি ইনকেস আপনারা মনে রাখতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষায় এমসিকিউ গুলা পারবেন না। বাংলা ব্যাকরণের এমসিকিউটা একটু টাফ, আমরা সবাই জানি। তা আমি চেষ্টা করব বোর্ডে তোমাদের যে কয়টা এমসিকিউ আসবে সেই জায়গাগুলো আমি বলে দেওয়ার জন্য, যেন তোমাদের মিস না হয়। বোর্ড পরীক্ষাতে যে এমসিকিউ গুলো আসবে খুব ইম্পর্টেন্ট, সেইগুলোই কিন্তু আমি পড়াবো। আমার বিগত 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করব যে ওই এমসিকিউ গুলো যেন তোমাদের বোর্ড পরীক্ষাতে যেন মিস না হয়। আর একটা জিনিস, আপনারা এখন অলমোস্ট প্রায় 350-এর মতো মানুষজন আছেন, তো একটু মনে রাখবেন, আমি শুধুমাত্র কিন্তু বাংলা দ্বিতীয় পড়াই না। যারা আমাকে চিনেন, অলমোস্ট আমি এসএসসি 21 নিয়ে কাজ করছি। লাস্ট 1 মাস আমরা এসএসসি 21-এর পরীক্ষার্থীদের জন্য আমরা ক্লাস নিয়েছিলাম, আমি এবং সাকিব ভাইয়া। আমি ওদের অ্যাকাউন্টিং নিয়েছিলাম, আর অ্যাকাউন্টিং ফিনান্স নিয়েছিলাম। সাকিব ভাইয়া নিয়েছিল হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি নিয়েছিল। তো আমরাও না এখন আপনাদের মধ্যে আমরা ইচ্ছা আছে, আমরা বাংলা দ্বিতীয়টা আমি পড়াবো, সাকিব ভাইয়া বাংলা ফার্স্ট পড়াবে, এবং পাশাপাশি আমরা অ্যাকাউন্টিং ফিনান্স এবং ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আসবো। আচ্ছা দেখি তো কার কার লাগবে অ্যাকাউন্টিং ফিনান্স, কার কার লাগবে একটু জানান তো বাচ্চারা। অ্যাকাউন্টিং ফিনান্স কার কার লাগবে দেখি, তাহলে আমি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ওকে, মনে রাখবেন, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য আর ব্যাস বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে আমরা সমস্যমান পদ বলতে পারি। যে এটা একটা ব্যাস বাক্য, ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটা সমস্যমান পদ বলা যায়। তারপর দেখেন, এই যে সিংহাসনটা যে লিখছি, সিংহাসনটা কি বলতে পারি আমি এটাকে আমি বলতে পারি সমস্ত পদ, সমাস বদ্ধ পদ, সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাসযুক্ত পদ, তারপর সমাস নিষ্পন্ন পদ। এই প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু ইম্পর্টেন্ট, ইনফরমেশনগুলো যেন মিস না যায়। তাহলে আমরা কয়টা পরিচয় পাইলাম? 2টা পরিচয়, 3 নাম্বার পরিচয় পাইলাম, ঠিক আছে? তাহলে এই পুরো বাক্যটাকে ভেঙে আমি যখন একটা শব্দে নিয়ে যাই, ওই শব্দটাকে আমরা বলি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমাসযুক্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ, ঠিক আছে? মনে রাখবেন, সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাসযুক্ত পদ, সমাস নিষ্পন্ন পদ। মানে আপনাকে বোঝাবে, একটা পদকে বোঝাবে, এখানে পুরো একটা বাক্যকে বোঝাচ্ছে, এই জন্য ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আর একটা শব্দকে বোঝালে আমরা কি বলবো? সমস্ত পদ বলবো, সমাসবদ্ধ পদ বলবো, সমাসযুক্ত পদ বলবো, সমাস নিষ্পন্ন পদ বলবো, ঠিক আছে? একটু নোট ডাউন করে রাখলেই কিন্তু তোমাদের জন্য হয়ে যাচ্ছে। আমি একটু সাজিয়ে গুছিয়ে দিব তোমাদের জন্য। ওকে, এরপরে আসেন, এই যে আমরা যে সমস্ত পদটা পাইছি, এই সমস্ত পদের প্রথম যে অংশ, এর মধ্যে 2টা অংশ আছে, 2টা অংশ দেখেন। একটা হচ্ছে সিংহ। আমি যদি এইটা নিয়ে চিন্তা করি, তাহলে প্রথম অংশটার নাম আমি বলতে পারি সিংহ, আর পরের যে অংশটা সেটা হচ্ছে আসন, ঠিক আছে? প্রথম যে অংশটা সেটা হচ্ছে সিংহ, পরের যে সিংহাসন না, তাহলে চিন্তা করেন, সিংহ, পরের অংশটাকে কি বলতে পারি আমি? আসন বলতে পারি। তাহলে সিংহকে আমরা বলতে পারি পূর্বপদ। খেয়াল করেন, প্রথম যেই পার্টটা সেটাকে আমরা বলতে পারবো পূর্বপদ। তারপর পরের যেই পার্টটা সেটাকে আমরা বলবো পরপদ, ঠিক আছে? প্রথম যে অংশ, প্রথম পার্টটাকে আমরা বলবো পূর্বপদ, মানে সিংহাসনের সিংহটাকে আমরা বলবো পূর্বপদ, এবং আসনটাকে আমরা বলবো পরপদ, যাকে আমরা আরো একটা নাম দিতে পারি, উত্তরপদ বলতে পারি, ঠিক আছে? আমরা উত্তরপদ বলতে পারি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আপনারা দেখি কে কে আছেন। অনেকেই দেখতেছি যে মানে টুকটাক একটু উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। বাচ্চারা, আপনাদের কিন্তু 4-5 মাস পরে পরীক্ষা, তো আমরা না আমাদের ডেডিকেশনের জায়গা থেকে আসছি আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য। আমরা একদমই কিন্তু ফ্রি, মানে এখানে কিন্তু আপনাদের এমন না যে আমরা এটার জন্য কিন্তু মানে আমরা পেইড কোর্সের মাধ্যমে আসছি বা কোনো কিছুর মাধ্যমে। তো যেহেতু আসছি, একটু আপনারা উপকৃত হয়ে নেন, কারণ পরীক্ষার আগে না অনেক প্রবলেমে পড়বেন, ভালো টিচার পাবেন না। এখানে অনেক গ্রাম এলাকার মানুষজন ক্লাস করতেছেন। আমি এসএসসি 21 নিয়েও যখন কাজ করছি না, তো তখন টুকটাক এসব কমেন্ট আমি পাইছি যে
আপনারা বাদাম বাদাম গান শুরু করছেন অনেকে, তো অনেক কিছু করছেন আপনারা, প্রথম দিকে করবেনও। তো যখন পরীক্ষাটা আসবে না তখন একটু সমস্যায় পড়বেন। কিন্তু এই জিনিসগুলো এখন ফাইজলামি করতেছেন, দুষ্টামি করতেছেন, এটা আমরাও করছি, আমাদের বয়সে আমরাও করছি। আমি আপনাদেরকে খারাপ বলতেছি না যে এটা করলে আসলে খারাপ কাজ, এটা বলতেছি না। আপনারা করতেই পারেন, আপনাদের আনন্দ লাগতেই পারে, বাট একটু চিন্তা করেন এই কাজটা না করে যতটুকু সময় আমি ক্লাসটা নিব আমার সাথে একটু থাকেন, ইন্টারেক্টিভের মধ্যে, ইন্টারাকশনের মধ্যে থাকেন, যেন আপনারা পড়াটা খুব সহজে ক্যাচ করতে পারেন আর আমি দিতে পারি একটু কষ্ট করে। ঠিক আছে, ওকে। বলতেছেন আন্নেশা আদিজ, আপনি বলতেছেন সমাজ বুঝি না। ইনশাল্লাহ ভাইয়া বুঝবেন, বুঝবেন, এখন বুঝবেন। টপিক ক্লাসটা ঠিকঠাক মতো করেন, বুঝবেন। ওকে, এবার মোটামুটি আমরা কয়টা জিনিস দেখলাম এখানে? দেখেন, তিনটা, এটা হচ্ছে 4 নাম্বার পার্ট, এটা 5 নাম্বার পার্ট। 5টা জিনিস আমরা, টোটাল 5টা জিনিস শিখছি। দেখেন, 1 নাম্বার হচ্ছে ব্যাস বাক্য। আমরা ব্যাস বাক্য চিনি অবশ্যই, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, আমি সবগুলো লিখতেছি না, হ্যাঁ। তারপর 2 নাম্বার, আমরা সমস্ত পদ চিনি। একটু চিন্তা করেন তো, আমরা সমস্ত পদ চিনি, ঠিক আছে, চিনি। এই যে ব্যাস বাক্যটাকে একসাথে করলে যেটা আমরা পাই, সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাসযুক্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ, ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে। তারপর খেয়াল করেন 3 নাম্বারে দেখেন, আমরা কি সমস্যমান পদ চিনি? সমস্যমান পদ এটা কি? এই যে ব্যাস বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা পদ, পুরা ব্যাস বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা পদকে আমরা কি বলবো? সমস্যমান পদ বলবো। আশা করি বুঝতেছেন। তারপর দেখেন, আমরা পূর্বপদ চিনি, আমরা পূর্বপদ চিনি অবশ্যই। দেখেন, এই সমস্ত পদের, এই যে সমস্ত পদটার মধ্যেই 2টা অংশ, একটা পূর্বপদ, একটা পরপদ, ঠিক আছে, আর একটা পরপদ, পরপদ। তাহলে আমি যদি এইটাকে 4 নাম্বার ধরি, এটাকে যদি আমি 4 নাম্বার ধরি, আর এটাকে যদি আমি 5 নাম্বার ধরি, টোটাল 5টা অংশ। এই যে যে 5টা অংশ, 5টা অংশকে প্রতীতি বলা হয়, ঠিক আছে। সমাসের যে 5টা অর্গান আমি বলতে পারি, অংশ বলতে পারি, সেই 5টা অর্গান বা অংশকে আমি কি বলতে পারি? প্রতীতি বলতে পারি। ঠিক আছে বাচ্চারা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, এ ভাই অ্যাকাউন্টিং কবে? এ ভাই আসতেছি অ্যাকাউন্টিং নিয়ে ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসটা আমি অ্যাকাউন্টিং নিয়েই আসবো, ঠিক আছে, নেক্সট ক্লাসটা অ্যাকাউন্টিং নিয়ে আসবো। তোমরা একটু জানাবা, হ্যাঁ, আমাকে একটু পরে আমি একটা পোস্ট করবো, তোমরা একটু জানাবা যে আসলে কোন টপিকগুলো বেশি দরকার তোমাদের। যেমন সমাসে অনেক ভোট পাইছি আমি, তো সমাস পড়াইতে বলতেন অনেকে, তো সমাস এই জন্য আসছে। এবার আসেন, ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে এইখানে, সমাস কয় প্রকার? 2টা জিনিস আসবে। আমাকে বলেন তো সমাস কয় প্রকার? কে পারেন দেখি? সমাস কয় প্রকার? অ্যান্সার করেন তো বাচ্চারা, সমাস কয় প্রকার বলেন তো? সমাস কয় প্রকার বলেন? সমাস কয় প্রকার? বাচ্চারা একটু বলেন তো, সমাস কয় প্রকার? দেখি কে কে পারেন, সমাস কয় প্রকার? ভাই ফিজিক্সটাই ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে ফিজিক্স ভাইয়া, অবশ্যই আপনাদের সামনে ক্লাস নিয়ে আসবে। আমাকে একটু বলেন সমাস কয় প্রকার, একটু আনসার করেন। মেহেদি হাসান আজিজুল 6 প্রকার। তারপর আচ্ছা সবাই, অনেক মেসেজ আসতেছে। আচ্ছা, আহমেদ জুবাইর সমস্ত পদ বুঝি নাই। ভাইয়া সমস্ত পদটা হচ্ছে ওই যে আমি বলছিলাম না, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসনকে আমি এক বাক্যে নিয়ে গেলাম, সিংহাসন ছোট করা যে ছোট অংশটা, ওইটাকে বলা হয় সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, ঠিক আছে। অর্থাৎ পুরা বাক্যটা থেকে এক শব্দে নিয়ে যাওয়াকে আমরা বলি সমস্ত পদ, ঠিক আছে। আচ্ছা, তারপর ভাইয়া কেমিস্ট্রি কবে? ইনশাল্লাহ আমরা একটা রুটিন করবো, আপনাদের যদি ভালোবাসা পাই ইনশাল্লাহ আমরা রুটিন করে আমরা সবগুলা ক্লাস নিব ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে ওকে বাচ্চারা, তাহলে আসেন, অনেকেই বলছেন সমাস 6 প্রকার। হ্যাঁ, এবার আমাকে একটু বলেন তো সমাস মূলত কয় প্রকার? এবার দেখি কোন বাচ্চা পারেন। সমাস মূলত, সমাস মূলত কয় প্রকার? কয় প্রকার? দেখি কে কে পারেন। সমাস মূলত কয় প্রকার আর সমাস কয় প্রকার দেখি। এবার বলেন সমাস মূলত কয় প্রকার? সমাস মূলত কয় প্রকার বলেন তো বাচ্চারা। আচ্ছা, সমাস মূলত কয় প্রকার? এমডি জাহাঙ্গীর আলম 2 প্রকার। আচ্ছা, জাহাঙ্গীর আলম 6। সমাস হচ্ছে বলছে, সমাস হচ্ছে, সমাস কয় প্রকার? আচ্ছা, সমাস মূলত কয় প্রকার? সমাস মূলত কয় প্রকার? আচ্ছা, সমাস মূলত কয় প্রকার বাচ্চারা বলেন, সমাস মূলত কয় প্রকার দেখি আপনারা কতটুকু পারেন বা জানেন।
মূলত 4 প্রকার। যারা জামান, মাশাআল্লাহ ভাইয়া আপনার হইছে। তারপর না রিফাত, সরি ভাইয়া আপনার হয়নি। 6 প্রকার না আসলে ভাইয়া, 4 প্রকার। আবার বলতেছে নেওয়াজ শরীফ 2 প্রকার না রে ভাইয়া, 2 প্রকার না ভাইয়া। জাহাঙ্গীর আলম 6 প্রকার ভাইয়া। আমরা একটু দেখি সমাস। রাফিদ জাবির ভাইয়া 2 প্রকার না রে ভাইয়া, 2 প্রকার না, সরি ভাইয়া 2 প্রকার হয় নাই ভাইয়া। আচ্ছা, সুমাইয়া সুলতানা সমাস মূলত 4 প্রকার, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া 4 প্রকার, ঠিক আছে। আমরা এখন আসি দেখি সমাস কয় প্রকার। দেখি বাচ্চারা, সমাস হচ্ছে 6 প্রকার। আমি যে সিরিয়ালটা পড়াবো একটু মনে রাখবেন, যে সিরিয়ালটা দিয়ে আমি পড়াচ্ছি। সমাস কয় প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। সমাস 6 প্রকার, ঠিক আছে। 1 নাম্বার দ্বন্দ্ব, দ্বন্দ্ব। 2 নাম্বার দ্বিগু, দ্বন্দ্ব দ্বিগু। 3 নাম্বার কর্মধারয়, কর্মধারয়, ঠিক আছে, কর্মধারয়। 4 নাম্বার তৎপুরুষ, 4 নাম্বার হচ্ছে তৎপুরুষ। তারপর 5 নাম্বার অব্যয়ীভাব, অব্যয়ী ভাব। তারপর 6 নাম্বার বহুব্রীহি, ঠিক আছে। 6 নাম্বার কি বাচ্চারা? বহুব্রীহি। আমি ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব তোমাদেরকে এই প্রত্যেকটা জিনিস খুব সহজে, খুব সংক্ষেপে যেন মনে রাখতে পারো, আর কি কি আসবে সেটা আমি পড়াবো, ঠিক আছে। আজকে এই সিরিয়ালটা একটু বুঝো। দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। এই সিরিয়ালটা একটু বুঝো, মনে রাখবা। দ্বন্দ্ব মানে, দেখো তুমি যদি মারামারি করতে যাও, দ্বন্দ্ব মানে কি? মারামারি। তাহলে মারামারি করতে গেলে কি এক পক্ষ সমান, এক পক্ষ একটু বড়, এক পক্ষ একটু ছোট, এরকম হলে হয়? দ্বন্দ্ব মানে মারামারি বোঝায় না দ্বন্দ্ব। তাহলে মারামারি করতে গেলে তো 2 পক্ষের সমান অধিকার থাকতে হবে, যার জন্য দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য পাবে, উভয় পদের প্রাধান্য পাবে। মানে দ্বন্দ্ব মানে মারামারি, মারামারি করতে গেলে তো 2 পক্ষকে সমান লাগবে, এই জন্য দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য পাবে। এরপরে এই 3টা, পরপর 3টা যদি সিরিয়ালটা মনে রাখেন না, আপনাদের জন্য ইজি হবে। তাহলে পরপর 3টা পরপদের প্রাধান্য পাবে, ঠিক আছে। পরপর 3টা পরপদের প্রাধান্য পাবে। দেখেন দ্বিগু, আমরা দ্বন্দ্বতে তো উভয় পদ বললাম, আর দ্বিগুতে আরো একটা ভাবে আমি চিনতে পারি। হ্যাঁ, দ্বিগুতে মনে রাখবেন, দ্বিগু সমাস চেনার আরেকটা ওয়ে হচ্ছে এইখানে পূর্ব পদে সংখ্যাবাচক থাকবে, পূর্ব পদে সংখ্যাবাচক থাকবে। তারপর খেয়াল করেন বাচ্চারা, পূর্বপদে সংখ্যাবাচক, এরপর সমাহার শব্দটা থাকবে, সমাহার শব্দটা থাকবে। আমরা ব্যাস বাক্য শিখছিলাম না? তাহলে ব্যাস বাক্যে সমাহার শব্দটা থাকবে বাচ্চারা, ঠিক আছে। তারপর কর্মধারয় সমাসে মনে রাখবেন, কর্মধারয় সমাসে তুলনা বোঝাবে, ম্যাক্সিমাম টাইমে তুলনা বোঝাবে। এগুলো সবসময় এক্সিকিউট হবে তা কিন্তু না, সবসময় কিন্তু এক্সিকিউট নাও হতে পারে, তবে ম্যাক্সিমাম টাইমে এই রুলস দিয়ে আপনারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। তারপর তৎপুরুষ সমাসে খেয়াল করেন, তৎপুরুষ সমাসে বিভক্তি থাকবে, তৎপুরুষ সমাসে বিভক্তি থাকবে, ঠিক আছে। অব্যয়ীভাব সমাসে অব্যয়ীভাবে পরপদ মানে পূর্বপদ প্রাধান্য পাবে। দেখেন অব্যয়ীভাবে পূর্বপদ প্রাধান্য পাবে, পূর্বপদ। আমি একটা উদাহরণ দিয়ে বলবো তোমাদেরকে, পূর্বপদ প্রাধান্য পাবে। আর বহুব্রীহিতে কোনো পদই প্রাধান্য, কোনো পদই নয়, মানে কোনো পদই প্রাধান্য পাবে না। আর এইখানে কি থাকবে? বহুব্রীহি থাকবে। এখানে থাকবে হচ্ছে একটা অব্যয় থাকবে, এখানে অব্যয় থাকবে। কিভাবে? আমি একটা উদাহরণ দিই, দেখেন আমি বললাম দ্বন্দ্ব সমাস। প্রথমে আমি দ্বন্দ্বের উদাহরণটা দিচ্ছি, খেয়াল করেন। আমি বললাম ধরেন ভাই ও বোন, মা ও বাবা। তাহলে আমি কিন্তু একই জিনিস বোঝাচ্ছি, মা বাবা, আমি পিতামাতাকে বোঝাচ্ছি। তাহলে দেখেন সবারই কিন্তু সমান প্রাধান্য, মা ও বাবা, মা বাবা। ঘটনাটা এরকম, আমরা পড়ছিলাম না একটা ব্যাস বাক্য থাকবে, ব্যাস বাক্যে আমরা এইটা কিভাবে চিনবো? আচ্ছা, এইটা চিনবো হচ্ছে ব্যাস বাক্যে আমরা প্রথমে একটা পূর্বপদ পাবো, মাঝখানে পূর্বপদ পাবো, খেয়াল করেন প্রথমে একটা পূর্বপদ পাবো, মাঝখানে এবং পাবো, ও পাবো অথবা আর পাবো, এরা পাবো, এবং ও আর পাবো, তারপরে পরপদ পাবো। তাহলে দ্বন্দ্বটা যদি আমরা ঠিকভাবে বুঝতে চাই, দ্বন্দ্বটা ঠান্ডা মাথায় মনে রাখেন। আচ্ছা, দ্বন্দ্বটা ঠান্ডা মাথায় মনে রাখেন। দ্বন্দ্ব সমাসে আমি কি করব? প্রথমে একটা পূর্বপদ থাকবে, তারপর এবং ও আর থাকবে, তারপর একটা পরপদ থাকবে। যেমন আমি বললাম মা ও বাবা, মা বাবা। তাহলে এই যে মা ও বাবা, মা বাবা, আমি এখানে উদাহরণটা লিখতেছি, দেখেন মা ও বাবা। এই বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য। আমি যখন এটাকে ছোট করে ফেলবো, মা বাবা, এক পদ। মনে রাখবেন
কোনো শব্দের মধ্যে যদি হাইপেন থাকে, হাইপেন ইউজ হয়, সেইটা কিন্তু আমাদের এক পদকে বোঝায়। কোনো শব্দের মধ্যে হাইপেন ইউজ হলে সেটা একটা পদকে বোঝায়। তার মানে এই যে যখন মা ও বাবা দুইটার প্রাধান্যই আমরা সমস্ত পদে দিব, দুইটা মা বাবা বলতে আমরা মাকেও বুঝি বাবাকেও বুঝি, তাই না? মা বাবা বলতে আমরা মাকেও বুঝি বাবাকেও বুঝি। যখন দুইটা পদেরই প্রাধান্য আমরা দিব তখন তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস। আশা করি বুঝতে পারছেন বাচ্চারা। এবার আসেন, আমি বললাম ধরেন দ্বিগুটা বোঝাবো। এবার দ্বিগুটা বোঝাবো। দেখেন, চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, সমাহার। একটু খেয়াল করেন তো বাচ্চারা, চার রাস্তার সমাহার মানে কি? আমি বলতে পারি চার রাস্তা বলতে কি বোঝায়? চার রাস্তা, চার রাস্তা বলতে কিন্তু এইটা হচ্ছে পূর্বপদ, এটা পূর্বপদ, আর রাস্তার সমাহার হচ্ছে পরপদ। বুঝতে পারছেন? রাস্তার সমাহার হচ্ছে পরপদ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে আমরা পূর্বপদ বলতে পারি, আর এটাকে আমরা পরপদ বলতে পারি। মানে পরের দুটা পদকে আমরা পরপদ বা উত্তরপদ বলে থাকি, পরের দুটা পদকে আমরা পরপদ বা উত্তরপদ বলে থাকি। তাহলে আমরা হচ্ছে চৌরাস্তা হবে। কি হবে? চৌরাস্তা। চিন্তা করেন তো বাচ্চারা, আমি কিভাবে চিনলাম দ্বিগু সমাসে কি থাকবে? আমরা পূর্বপদ সংখ্যাবাচক থাকবে। এই যে দেখেন, পূর্বপদ সংখ্যাবাচক, ক্রাইটেরিয়া মিলতেছে? পূর্বপদ সংখ্যাবাচক। তারপর ব্যাস বাক্যে সমাহার থাকবে। যে ব্যাস বাক্য সমাহার পাইছেন, ব্যাস বাক্যে সমাহার পাইছেন, পাইছেন। তাহলে পূর্বপদে সংখ্যাবাচক থাকবে এবং ব্যাস বাক্যে সমাহার থাকবে। এবং কি বুঝাইছিলাম? পরপদের প্রাধান্য থাকবে। তিনটা জিনিস দিয়ে আমি চিনবো। একটা হচ্ছে পূর্বপদের সংখ্যাবাচক থাকবে, পরপদে সমাহার থাকবে, এই যে পরপদে মানে ব্যাস বাক্যে সমাহার থাকবে, তারপর আমরা পরপদের অর্থ প্রাধান্য পাবো। আচ্ছা খেয়াল করেন তো, আমরা চৌরাস্তা বলতে কি আমরা চারকে বুঝি? চৌ মানে চার, চৌ মানে চার, আমরা চারকে বুঝি নাকি রাস্তাকে বুঝি? আমরা কিন্তু রাস্তাকে বুঝি। চারটা রাস্তা মানে কি? চৌরাস্তা মানে কি? চারটা রাস্তা যখন একসাথে মিলিত হয়, মানে চার দিক থেকে যখন রাস্তা আসে তখন আমরা কি বলি? চৌরাস্তা বলি, তাই তো? তাহলে আমরা তো চৌরাস্তা মানে তো আমরা চৌক মানে চারকে বুঝি না, একটা সংখ্যাকে বোঝানো হয় না। চৌরাস্তা শব্দটা দ্বারা আপনার রাস্তাটাকে বোঝানো হইতেছে। তার মানে আমাদের তিনটা ক্রাইটেরিয়া কিন্তু মিলতেছে। প্রথম ক্রাইটেরিয়া পরপদের অর্থ প্রাধান্য, এই যে রাস্তা, পরপদের অর্থ প্রাধান্য মিলতেছে। তারপরে দেখেন পূর্বপদে সংখ্যাবাচক, পূর্বপদে সংখ্যাবাচক মিলতেছে, মিলতেছে। তারপর সমাহার, সমাহার শব্দটা কোথায় থাকবে? ব্যাস বাক্যে থাকে, ব্যাস বাক্যে থাকে। পাইছেন আপনি? পাইছেন, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, যদি কেউ না বুঝেন বলেন তো ভাইয়া। আচ্ছা কেউ যদি না বুঝেন বলেন বাচ্চারা, কেউ যদি না বুঝেন বলেন। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি যা বুঝালাম বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা এখনো দেখতেছি যে কিছু বাচ্চা কাচ্চা একটু উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। তো আমি আগেও বললাম যে আসলে উল্টাপাল্টা কমেন্টের দিকে আমি ধ্যান দিব না, বাট ক্ষতিটা না তোমাদের। একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব তোমাকে শুধুমাত্র পড়ানো না, ভালো জায়গাটাও চেনানো। ঠিক আছে, এখানে অনেক স্টুডেন্ট আছো, ঢাকার বাইরে থেকে ক্লাস করতেছো, গ্রাম এলাকা থেকে ক্লাস করতেছো, অনেকের কাছে কোয়ালিটিফুল শিক্ষক কিন্তু থাকে না। অনেকের কাছে এই কোয়ালিটিফুল শিক্ষকের অভাবে আমরা কিন্তু ভালো একটা শিক্ষার অভাবে পড়ে যাই, আমাদের বোর্ড পরীক্ষা ভালো পরীক্ষা হয় না। তো এই প্রবলেমটাও আমরা বাঁচানোর জন্য আপনাদের থেকে আমরা কিন্তু এখানে আসছি। আমরা কষ্ট করে আমরা ইফোর্টটা দিব, আপনাদের থেকেও যেন আমরা ফুল ইফোর্টটা পাই, তাহলে কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ করবো। ঠিক আছে, না হলে কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো না আপনাদের সাপোর্ট না পেলে। তো একটু সবাই চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট দিতে, আর কোথায় সমস্যা সেগুলো বলতে। অনেকেই বলতেছেন বুঝি নাই স্যার। আচ্ছা আচ্ছা গুলিয়ে যাচ্ছে স্যার। আচ্ছা একটু আমি আবার ক্লিয়ার করি। দেখেন, আপনার দ্বিগু সমাস, আপনার প্রথমে দ্বন্দ্ব সমাস বোঝার জন্য আপনাকে কি করতে হবে? দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পাবেন। মা ও বাবা, মা বাবা উভয় পদ প্রাধান্য পেয়েছে, পেয়েছে। আচ্ছা এবার আপনি দ্বিগু সমাস কিভাবে চিনবেন? আপনার জাস্ট দ্বিগু সমাস চেনার একটা অপশন মাথায় রাখবেন, সব থেকে ভালো অপশন, সেটা হচ্ছে সমাহার থাকবে। ব্যাস বাক্যে সমাহার শব্দটা দেখবেন। ঠিক আছে, এবং পূর্ব পদে একটা সংখ্যাবাচক শব্দ দেখবেন। দেখেন আমি বললাম চার রাস্তার সমাহার, এখানে কি চার একটা পূর্ব পদ না? তাহলে পূর্ব পদে আমি কি সংখ্যা পাচ্ছি? চারকে পাচ্ছি, পাচ্ছি। পূর্ব পদে আমি একটা সংখ্যাবাচক পাচ্ছি। তারপর সমাহার শব্দটা খেয়াল করেন, আমি এখানে একটা সমাহার শব্দ পাইছি। সমাহার মানে কি? এই যে দেখেন ব্যাস বাক্যে সমাহার বলছিলাম, মানে দ্বিগু সমাস চেনার জন্য তিনটা কনসেপ্ট মনে রাখতে হবে। প্রথম পরপদের প্রাধান্য, তারপর
পূর্বপদের সংখ্যাবাচক থাকবে, তারপর ওইখানে সমাহার থাকবে। পরীক্ষা কিভাবে আসবে? পরীক্ষা আপনাকে বলবে যে চৌরাস্তা কোন সমাসের অন্তর্ভুক্ত, চৌরাস্তা কোন সমাসের অন্তর্ভুক্ত। তখন আপনি কি করবেন? আপনি মনে করবেন যে চৌরাস্তা মানে কি? চার রাস্তার সমাহার। তাহলে চার রাস্তার সমাহার বলতে আপনি কিভাবে অনেকগুলো ওয়ে দিয়ে চিনতেছেন, কিন্তু এটা কোন সমাসের অন্তর্ভুক্ত আপনাকে আইডেন্টিফাই করতে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন কর্মধারয়। এখন আমি আজকে আমি কর্মধারয়টা নিয়ে বেশি কথা বলবো। আজকে আমি কর্মধারয়টা নিয়ে বেশি কথা বলবো, আর বাকি তিনটা সমাস আর এই দুইটা সমাসের ডেসক্রাইব আলোচনা আমি পরের ক্লাসে যাব। আপাতত আমি আজকে কর্মধারয়টা একটু ভেজাইল্লা সমাস, মানে ভেজাইল্লা সমাস বলতে এর মধ্যে অনেকগুলো কনসেপ্ট জড়িত, আমাদের একটু বুঝতে কষ্ট হয়, ঠিক আছে? আমি আজকে কর্মধারয়টা সমাসটা নিয়ে একদম ইন ডিটেইলি আলোচনা করব। তাহলে আমরা মনে রাখবেন সমাস হচ্ছে 6 প্রকার, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সমাসটা 6 প্রকার এবং আমরা সমাস মূলত 4 প্রকার হবে, সমাস মূলত 4 প্রকার হবে। ওকে, এবার আসেন আমরা কর্মধারয় সমাসটা পড়ব। আচ্ছা বাচ্চারা বলেন তো কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায় বলেন দেখি তো বাচ্চারা, বলেন তো কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? কে কে পারবেন? আচ্ছা কর্মধারয় সমাসকে বলেন কয় ভাগে ভাগ করা যায় দেখি কি অবস্থা। 4 ভাগে। 4 ভাগে সমাস 6 প্রকার বা 66 প্রকার বা 44 প্রকার। ভাইয়া 6টা মনে হয় বেশি আসছে, ঠিক আছে? আপনার একটা 6 বেশি আসছে। আচ্ছা 4 ভাগে, হ্যাঁ যারা জামান 4 ভাগে, মাশাআল্লাহ ভাইয়া 4 ভাগে। স্যার বই দেখে নেই ইমন, ওয়েট করেন স্যার, না বই দেখে আসলে বলা যাবে না, যদি পারেন তাহলে বলেন। আচ্ছা ওকে, কর্মধারয় সমাস, ঠিক আছে? আমরা এখন কর্মধারয় সমাসটা পড়ি। কর্মধারয় সমাসকে আমাদের বইতে 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? আমাদের বইতে 4 ভাগে ভাগ করা হয়েছে। তবে কর্মধারয় সমাসে আরো ভাগ আছে, আপনি ইন্টারমিডিয়েটে গেলে আপনারা আরো কিছু ভাগ পাবেন। তার জন্য আমি আগে একটু আমি এমসিকিউর জন্য যে ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো নোট ডাউন করেন। এমসিকিউর জন্য যে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে লেখেন। কার্য পরম্পরা বোঝাতে, কার্য পরম্পরা বোঝাতে বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণে কর্মধারয় সমাস হয়। এই কনসেপ্টটা অনেকে বুঝেন না, আপনাদের বইতে 9-10 বইতে অনেকেই বুঝেন না। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কার্য পরম্পরা মানে কি? একের পর এক কার্য পরম্পরা, কাজটা চলমান, একের পর এক চলমান থাকবে। আমি উদাহরণ দিতে পারি, আগে ধোয়া পরে মোছা। উদাহরণ দিতে পারি, দেখেন আগে ধোয়া তারপর পরে মোছা। তাহলে কি হবে? এটার সমস্ত পদ কি? ধোয়া মোছা। এটা সমস্ত পদ হবে ধোয়া মোছা। দ্যাট মিন দেখেন কার্য পরম্পরা, কাজটা একের পর এক চলতে থাকবে। তাহলে আগে ধোয়া হইছে, ধোয়া পরে মোছা, কাজটা চলমান। তাহলে কার্য পরম্পরা বোঝাতে দুইটা কৃতন্ত বিশেষণ। কৃতন্ত বিশেষণ মানে হচ্ছে আপনার ক্রিয়াপদকে বোঝাইতেছে। আপনি জাস্ট মাথায় রাখবেন আপনার ক্রিয়াপদকে বোঝাবে, ক্রিয়াপদকে বোঝাবে। তাহলে এরকম যখন এটাকে কোন ভাবে কিভাবে, পরীক্ষা এখান থেকে এমসিকিউ আসবে যে আগে ধোয়া পরে মোছা, এটা কিভাবে আপনার কর্মধারয় সমাস। তাহলে এটা কি হবে? কার্য পরম্পরা বোঝাতে আপনার কর্মধারয় সমাস, ঠিক আছে? তাহলে আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। আশা করি বুঝতে পারছেন। তারপর আরেকটা কনসেপ্ট আছে, আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা পরের কনসেপ্টটা যাই। দেখেন মনে রাখবেন, দ্বিতীয় পূর্ব পদে, পরের কনসেপ্ট পূর্ব পদে স্ত্রীবাচক থাকলে কর্মধারয় সমাসে পূর্ব পদে স্ত্রীবাচক থাকলে কর্মধারয় সমাসে পুরুষবাচক হয়। কর্মধারয় সমাসে পুরুষবাচক হয়। একটু খেয়াল করেন তো বাচ্চারা,
পূর্ব পদে স্ত্রীবাচক থাকলে, যেমন আমি বললাম যে সুন্দরী যে লতা, সুন্দরী যে লতা, লতা তাহলে কি হবে? সুন্দর লতা। কি হবে? সুন্দর লতা। ঠিক আছে, দেখেন পূর্ব পদে, আপনার পূর্ব পদে একটা স্ত্রীবাচক শব্দ আছে না, একটা স্ত্রীবাচক শব্দ আছে। তো এইটা আমরা যখন সমস্ত পদ করতে যাব, আমরা এটাকে যখন সমস্ত পদ করতে যাব, সেখানে সেটা পুরুষবাচক হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর মহৎ থাকলে, এরপর আমরা আরো কিছু কনসেপ্ট মাথায় রাখতে পারি, ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট মাথায় রাখতে পারি। দেখেন মহৎ বা মহান, মহৎ বা মহান, মহৎ বা মহান থাকলে মহা হবে। মহৎ বা মহান থাকলে মহা হবে। তারপর কু থাকলে, পূর্বপদে কু থাকলে কদ হবে। ঠিক আছে, পূর্বপদে কু থাকলে কি হবে? কদ হবে। এই কনসেপ্টগুলো মনে রাখতে হবে, এই কনসেপ্টগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস, সমাজ যে চেনার উপায়। আমরা কিভাবে, আমি আগে দুইটা সমাজ চেনাবো। ঠিক আছে, দুইটা সমাজ চেনাবো। একটা হচ্ছে উপমান কর্মধারায়, একটা উপমান কর্মধারায়, তারপর উপমিত, তারপরটা হচ্ছে উপমিত কর্মধারায়। প্রথমটা হচ্ছে উপমান, আরেকটা হচ্ছে উপমিত। তাহলে এইটা না চেনার জন্য ঠান্ডা মাথায় সবাইকে আমি একটা কনসেপ্ট দিব সবাইকে। ঠিক আছে, মনে রাখবেন উপমান উপমিত চেনার উপায় হচ্ছে নাউন প্লাস নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, আর উপমিততে নাউন প্লাস নাউন। এন নাউন, এ অ্যাডজেক্টিভ, এন নাউন, এন হচ্ছে নাউন, মানে দুইটা নাউন থাকবে। আর উপমান চেনার যে উপায়, সেখানে মনে রাখতে হবে উপমানে, উপমানে তুলনাটা হবে, আপনার যে একটা তুলনা থাকবে, সেই তুলনাটা বাস্তব তুলনা হবে, তুলনাটা বাস্তব তুলনা হবে, তুলনাটা বাস্তব তুলনা হবে। আমি বইয়ের কনসেপ্টে পরে আসতেছি, আমি আগে তোমাদেরকে চেনার অপশনটা শেখাই। তোমরা মুখস্থ করো তো, আমি আগে চেনার অপশনটা শেখাই। তাহলে তুলনাটা বাস্তব হবে, আর উপমিততে তুলনাটা অবাস্তব হবে, অবাস্তব, তুলনাটা অবাস্তব বোঝাবে। ঠিক আছে, তুলনাটা অবাস্তব বোঝাবে। দেখেন উপমিততে, উপমানে তুলনা বাস্তব হবে, আর উপমিততে তুলনা হচ্ছে আমাদের জন্য অবাস্তব হবে। আমি একটা উদাহরণ দিই, দেখো তুষার ন্যায় শুভ্র, আমি বললাম তুষার ন্যায় শুভ্র। আচ্ছা, আমাকে একটু বলো তো, এই দুইটা জিনিস বোঝার টাইমে দুইটা জিনিসের মধ্যে একটা ক্যারেক্টার নিয়ে বুঝতে হবে, দুইটা একটা ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, তাহলে আমি আরেকটা লিখি পুরুষের ন্যায় সিংহ, আর একটা লিখি আমরা ধরো চাঁদের ন্যায় মুখ, বা পুরুষের ন্যায়, সিংহের ন্যায় পুরুষ, সরি সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায়, সিংহের ন্যায় পুরুষ, পুরুষ। দেখো এইখানে কিন্তু তুষারের ন্যায় শুভ্র, মানে আমি যে শুভ্র মানে সাদা, এই শুভ্রকে আমি তুষারের সাথে তুলনা করতেছি। তুষার কি? তুষারও দেখতে সাদা, সাদা কালার, তাই না? আর আমি এখানে পুরুষের সাথে সিংহের তুলনা করতেছি। কিভাবে তুলনা করতেছি? আমি একটা শক্তি দিয়ে তুলনা করতেছি, আমি একটা শক্তি দিয়ে তুলনা করতেছি। একটু বোঝার চেষ্টা করেন। আমি তুষার মানে সাদা, শুভ্র মানে সাদা, আমি সাদার সাথে সাদার তুলনা করতেছি। তাহলে তুষার দেখতে সাদা না, সবাই তোমরা জানি, শুভ্র মানে কি? সাদা। তাহলে এইখানে যে তুলনাটা করা হয়েছে, সেই তুলনাটা কি বাস্তব তুলনা বলা যেতে পারে? অবশ্যই সেটা একটা বাস্তব তুলনা, কেননা আমরা সাদার সাথে সাদার তুলনাই করতেছি, এবং তুলনাটা খুবই একটা বাস্তব তুলনা। তারপর আমরা বলতে পারি ভ্রমরের ন্যায় কৃষ্ণ। তারপর আমরা বলতে পারি দেখেন ভ্রমরের, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। একটু চিন্তা করে দেখেন তো বাচ্চারা, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের যদি এই চ্যাপ্টারে কোনো লেকচার শিট লাগে, আপনাদের যদি এই চ্যাপ্টারের উপরে কোনো লেকচার শিট লাগে, তাহলে আমাদের এডুকেশনে আপনি দেখেন আমাদের ইয়াতে উপরেই ক্যাপশনে আমাদের এডুকেশন ফ্যামিলি একটা লিঙ্ক দেওয়া আছে, তো সবাই একটু জয়েন করে নেবেন ওইখানে। এডুকেশন ফ্যামিলিতে যদি কোনো লেকচার শিট লাগে জয়েন করে নেবেন, কেননা আমরা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি লেকচার শিটগুলো। আপনারা অনেকটা পড়লে পড়েন, আপনাদের জন্য ইজি হবে পড়ার জন্য। তো আমরা যতগুলো ক্লাস নিব আমরা কিন্তু ওইখানে লেকচার শিটগুলো দিয়ে দিব। পাশাপাশি আপনারা সহপাঠীতেও চাইলে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে পাবেন। তবে এডুকেশন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, ডিরেক্টলি আমাদেরকে পাবেন। আর এইটা আমাদের আরেকটা প্রতিষ্ঠান, যেইখানে আমার যত ভিডিও আছে, দেখেন ক্যাপশনে আমার একটা মেন্টর লিঙ্ক দেওয়া আছে।
তো ওই ওয়েবসাইটে গিয়ে একটু সাবস্ক্রাইব করে রাখলে আমার অ্যাকাউন্টিং এর বলেন বা ফিনান্সের বলেন বা বাংলার বলেন যত ভিডিও আছে তো সব ভিডিওগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? একটু সাবস্ক্রাইব করে রাখবেন যার যার দরকার আমার ভিডিওগুলো, ঠিক আছে? ওকে, তো দেখেন এইখানে আমি সাদার সাথে সাদার তুলনা করছি। তুলনাটা কি বলা যেতে পারে? এটা বাস্তব তুলনা। কৃষ্ণ মানে কি? কালো। আর ভ্রমর দেখতেও কালো। ভ্রমর চিনো কেউ? তোমরা মনে হয় ভ্রমর কেউ চিনো না, গ্রাম এলাকায় দেখা যায় একদম কালো, একটু বড়, মৌমাছির থেকে একটু বড় দেখতে। এবং ওইটাও কামড় দেয়, উড়ে 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 কামড় দেয়, বুঝছেন? তো ওইটাও না, যখন আপনাদেরকে কৃষ্ণ কালো, ভ্রমরও কালো, কৃষ্ণের সাথে কালোর মানে একটা ভ্রমরের সাথে আমরা কালোর তুলনা করতেছি। যখন এই তুলনাটা করা হচ্ছে এটা কিন্তু আমরা কালোর সাথেই কালোর তুলনা করতেছি, তাহলে এটা কি একটা বাস্তব তুলনা? এখানে কিন্তু আমি একটা কালোর সাথে কালোর তুলনা করতেছি, তার মানে আমি একটা বাস্তব তুলনা করতেছি। তাহলে দেখেন, আমি যদি ছেলেদের জায়গা থেকে বলি, আমরা বলি না আরে ওর তো সিংহের মতো শক্তি, বলি না? বাট একটা মানুষ কি কোনো সিংহের মতো হইতে পারে? একটু চিন্তা করেন তো। আমরা বলি না আরে ওর তো সিংহের মতো শক্তি, বাট কোনোদিনও কি একটা মানুষের, পুরুষের সিংহের মতো শক্তি হওয়া সম্ভব? আমরা যে শক্তির তুলনা করতেছি তাহলে এটা একটা অবাস্তব তুলনা। আবার আমরা বলি মুখচন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, বা মুখচন্দ্র বা চন্দ্রমুখ যেটা আমরা বলি, আমরা একটা মেয়ের ফেসকে, আমরা একটা সুন্দরী মেয়ে বোঝাইতে আমরা সেখানে মুখ চন্দ্রের ন্যায় বলি, মানে চাঁদের সাথে তুলনা করি। বাট কোনোদিনও কি একটা মেয়ের ফেস চাঁদের সাথে তুলনায় যাবে? তুলনাটা মিলতেছে দেখেন তো আপনি। বাট এইখানে আমি যে তুলনাটা করতেছিলাম তুষারের সাথে শুভ্রের তুলনা, এই তুলনা একটা বাস্তব তুলনা না? তুলনাটা মিলতেছিল না? যখন তুলনাটা একটা বাস্তব তুলনা বোঝাবে, একটা বাস্তব তুলনা বোঝাবে, তখন সেটাকে আমরা উপমান কর্মধারায় বলবো, ঠিক আছে বাচ্চারা? আমরা কোনটা বলবো? উপমান কর্মধারায় বলবো। আর যখনই আমাদের একটা অবাস্তব তুলনা করবে, আমাদের তুলনাটা একটা অবাস্তব তুলনা হবে, এই দেখেন একটা অবাস্তব তুলনা, সিংহের ন্যায় পুরুষ বা পুরুষের ন্যায় সিংহ, যেটাই আমরা বলি না কেন, বললে কি কোনোদিন একটা সিংহের শক্তি পুরুষের মতো হবে? হবে না কোনোদিনও। তারপর আমরা বলি ধরেন দেখেন অধর পল্লব, অধর অধর পল্লব, অধরের ন্যায় পল্লব বা অধরের ন্যায় পল্লব। তার মানে অধর মানে খুব সফট একটা জিনিস, অধরের মানে খুব সফট একটা জিনিস, পল্লব মানে পাতা, তাহলে পাতার সফটনেস আর অধরের সফট, মানে পল্লব মানে পাতা, অধর মানে সফট বোঝায়। তার মানে পাতার আর অধরের সফটনেস কি মিলে কোনোদিন? একসাথে যাবে? কোনোদিন মিলবে না। তো এরকম যখন কোনো তুলনা অবাস্তব বোঝাবে তখন সেটাকে আমরা বলবো যে অবাস্তব বোঝালে আমরা সেটাকে উপমিত কর্মধারায় বলবো, আর যেটা বাস্তব তুলনা বোঝাবে সেটাকে আমরা উপমান কর্মধারায় বলবো। আচ্ছা, এখন মনে রাখবেন উপমান অর্থ তুলনীয় বস্তু। উপমান শব্দের অর্থ এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু। তারপরে মনে রাখবেন উপমানের ক্ষেত্রে দুটা কনসেপ্ট জড়িত, এইটা পরীক্ষায় খুব আসে, এই দুটো এমসিকিউ খুব আসে। একটা হচ্ছে উপমানের মধ্যেই দুটা কাহিনী জড়িত আছে। এক নম্বর হচ্ছে উপমান নিজেই আছে, এরপরে উপমেয় আছে। মনে রাখবেন সমাসের যে প্রকারভেদ, সেই প্রকারভেদে উপমান আর উপমিত আছে, উপমেয় কিন্তু নাই। এই জায়গাটা একটু ফোকাস দিয়ে মনে রাখবেন। সমাসের যে প্রকারভেদ, সমাসের প্রকারভেদ আপনাদের বইতে 4 ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? আসলে এটা আরো এক ভাগ আছে, এটা আমরা পরবর্তীতে শিখবো। সাধারণ কর্মধারয় নামে একটা কর্মধারায় আছে, ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে শিখবো। তো আপাতত মাথায় রাখেন যে উপমান এবং উপমিত রূপক, মানে 4টা কর্মধারায় সমাস, উপমান, উপমিত, রূপক, আর একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। কিন্তু উপমান আর উপমিত নামে সমাস আছে, উপমেয় মানে না, উপমেয় মানে নামে কোনো সমাস নাই। তাহলে এখন আমাদের মনে রাখতে হবে উপমান মানে কি? যার সঙ্গে, উপমানের কনসেপ্ট হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়, পরীক্ষায় ডিরেক্ট আসে, যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? পরীক্ষা ডিরেক্ট আসবে। আর উপমেয় কি? উপমেয় হচ্ছে প্রত্যক্ষ বস্তু, প্রত্যক্ষ বস্তু মানে যাকে তুলনা করা হয়, যাকে। বই আপনাদের এই কনসেপ্টটা নাই, বইয়ে প্রত্যক্ষ বস্তু বলা আছে, বাট আমি আপনাদের সহজ করার স্বার্থে আমি বলে দিতেছি যাকে তুলনা করা হয়। দ্যাট মিন আমি যদি বলি দেখেন ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ধরেন আমি বলতেছি ভ্রমরের ন্যায় কৃষ্ণ, খেয়াল করেন ভ্রমরের ন্যায় কৃষ্ণ। আচ্ছা, তাহলে আমি কার সঙ্গে তুলনা করতেছি? আমি কৃষ্ণ মানে কালো,
কালোকে ভ্রমরের সাথে তুলনা করতেছে। ভ্রমরটাকে আমার সামনে আছে, আমি বলতেছি দেখো, আমি বললাম তুই তো ওর মতো দেখতে, আমি বলি না তুই তো ওর মতো দেখতে, বাট ওর ওর ওই যে ওর কি সামনে আছে? ওই ব্যক্তিটা কি সামনে আছে? নাই। আমি আবার বললাম তুই তো আবার আমরা বলি না যে মেয়েটা দেখতে খুব সুন্দর, একদম ক্যাটরিনা কাইফের মতো, এভাবে আমরা বলতে পারি না, একজনের সাথে তুলনা করতে পারি না, বাট আমরা যার সাথে তুলনা করি সেই মানুষটাকে আমাদের সামনে থাকে না। তাহলে যার সঙ্গে তুলনা করা হয় সে কিন্তু সামনে থাকে না, ঠিক আছে? এবং যাকে তুলনা করি, ধরেন আমি আপনাকে তুলনা করতেছি অন্য কারোর সাথে, তাহলে সেই মানুষটা কি প্রত্যক্ষ বস্তু? তাহলে যে সামনে থাকবে, যে প্রত্যক্ষ এবং যে সামনে থাকবে তাকেই তো আমি আরেকজনের সাথে তুলনা করব। আপনি সামনে আছেন, আমি আপনাকে আরেকজনের সাথে তুলনা করতেছি, তার মানে আপনি প্রত্যক্ষ বস্তু, আপনি সামনে আছেন, আপনি সামনে থাকলে আপনাকে আমি বলবো উপমেয়। আমি যেই জিনিসটাকে আরেকজনের সাথে তুলনা করব, যার সঙ্গে তুলনা করি সে হচ্ছে উপমান, যার সঙ্গে তুলনা করি সে হচ্ছে উপমান, এবং যাকে আমরা তুলনা করি সে হচ্ছে উপমেয়। যাকে আমরা তুলনা করি, যে সামনে আছে মানে প্রত্যক্ষ বস্তু, সে হচ্ছে উপমেয়। আশা করি বুঝতে পারছেন, আপনাদের এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর উপমেয়র আমরা যাকে তুলনা করব, এই তুলনা করার জন্য একটা সাধারণ ধর্ম থাকবে। উপমেয়র আর একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, উপমেয়তে একটা সাধারণ ধর্ম থাকবে, উপমেয়তে একটা সাধারণ ধর্ম থাকবে। এবার আসেন লাস্ট দুইটা আছে, আমরা উপমান আর উপমিত বুঝতে পারছি। যদি কেউ না বুঝেন বলতে পারেন, আমাকে যদি কেউ না বুঝেন বলতে পারেন। এবার আসেন রূপক কর্মধারায়, আমরা বুঝাবো রূপক কর্মধারায়, আর একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, ঠিক আছে? দুইটা জিনিস বোঝাবো, তারপরে আমরা ইনশাআল্লাহ শেষ করব। দেখেন রূপক জিনিসটা কি। রূপক হচ্ছে, রূপক দিয়ে আমরা কিভাবে রূপকটা চিনবো? আচ্ছা, রূপকটা চেনার অপশন হচ্ছে, রূপকে একটা অদৃশ্যমানের সাথে আমি একটা দৃশ্যমানকে তুলনা করব। আমি একটা অদৃশ্যমানের সাথে দৃশ্যমান বস্তু তুলনা করব। যেমন ধরেন আমি বললাম বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু মানে কি? বিষাদ রূপ সিন্ধু মানে হচ্ছে বিষাদ সিন্ধু। একটু চিন্তা করে দেখেন তো বাচ্চারা, যে আমরা যে বললাম বিষাদ রূপ সিন্ধু, বিষাদ কি দেখা যায়? বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ, বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ। আপনি কি কারোর দুঃখ দেখতে পারবেন? আপনার দুঃখ আমি দেখতে পারবো? আমার দুঃখ আপনি দেখতে পারবেন না। সিন্ধু মানে কি? সিন্ধু মানে হচ্ছে সাগর। তার মানে আমি একটা দুঃখ একটা অদৃশ্যমান জিনিসের সাথে আমি একটা দৃশ্যমান বস্তুকে তুলনা করতেছি। যখন আমরা এরকম অদৃশ্যমান বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর তুলনা করব, তখন তাকে আমরা বলবো যে রূপক কর্মধারায়, কি বলবো? রূপক কর্মধারায় বলবো। তারপরে আসেন আমরা বলতে পারি, দেখো যে আরেকটা কনসেপ্ট হচ্ছে রূপকের সাথে, ধরো উদাহরণ একটা দিই, মন মাঝি। দেখো মন রূপ মাঝি কি? মন রূপ মাঝি। একটু চিন্তা করে দেখো তো বাচ্চারা, মন কি দেখা যায়? আমি আমার মনকে মাঝির সাথে তুলনা করতেছি, হ্যাঁ, মন কি দেখা যাবে? দেখা যাবে না। তাহলে যখন কোনো এরকম অদৃশ্যমান বস্তুর সাথে একটা দৃশ্যমান বস্তুর তুলনা হবে, এবং এটা প্রথমটা দেখা যাবে না, পরেরটা দেখা যাবে, তখন তাকে আমরা কি বলবো? রূপক কর্মধারায় বলবো। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন মধ্যপদলোপী কি। মধ্যপদলোপী প্রথমে একটা উদাহরণ পড়াইছিলাম, সিংহ চিহ্নিত আসন। দেখেন আমি আর একটা উদাহরণ দিয়ে বলি, আচ্ছা দাঁড়ান একটু ঘর জামাই পড়াই আপনাদেরকে। ঘরে আশ্রিত জামাই, চিন্তা করেন, দেখেন ঘরে আশ্রিত জামাই, আমি এটা হচ্ছে ব্যাস বাক্য, তাহলে এটা সমস্ত পদ কি হবে? ঘর জামাই, তাই তো? তাহলে
এই দেখেন মাঝখানের পদটা কি এখানে আছে সমস্ত পদে, মাঝখানের পদটা লোপ পেয়ে গেছে না? যখন এরকম মাঝখানের পদটা লোপ পেয়ে যাবে, মাঝখানের পদটা লোপ পেয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো? মধ্য পদলোপী কর্মধারয় বলবো। আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে, যখন আমরা দুইটা পদের মধ্যে মাঝখানের পদটা, ব্যাস বাক্যে 3টা পদ থাকবে, ওই 3টা পদ থেকে আমাদের সমস্ত পদে মাঝখানের পদটা লোপ পেয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো? মধ্য পদলোপী কর্মধারয় বলবো। আশা করি বুঝতে পারছেন বাচ্চারা। তারপর আসেন, বললাম রাষ্ট্র বিষয়ক নীতি, আমি বললাম রাষ্ট্র বিষয়ক নীতি। ঠিক আছে বাচ্চারা, খেয়াল করেন। তাহলে দেখি রাষ্ট্র বিষয়ক নীতিকে আমরা কি বলতে পারি? রাষ্ট্রনীতি বলতে পারি, রাষ্ট্রনীতি বলতে পারি। তাহলে একটু খেয়াল করেন যে এই যে মাঝখানের পদটা কি লোপ পেয়ে গেছে না? যখন এরকম ভাবে আমাদের মাঝখানের পদটা লোপ পেয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো মানে মধ্য পদলোপী কর্মধারায়। তো আজকে না তোমাদের সাথে আমার বেসিক ক্লাসটা ছিল, আমি আর চাচ্ছি না খুব লেন্দি করতে, বোরিং করতে, কেউ আমাকে চিনে না, তো অনেকেই হচ্ছে আজকে বিরক্ত হবেন। আর অনেকক্ষণ ক্লাস নিলে প্রথম ক্লাস হিসাবে আজকে দেখা যাবে তোমাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব রাগান্বিত হয়ে যেতে পারো, কারণ হচ্ছে ভাই প্রথম দিন কত পড়ায়। তো আজকে একটু কমই পড়াই, তবে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সবাইকে। আমাদের ইচ্ছে আছে যে আমরা অ্যাকাউন্টিং ফিনান্স, আমরা এসএসসি 21 নিয়ে প্রায় এক মাস কাজ করেছি, যার ফলে আশা করি ওদের থেকে আমরা খুব ভালো একটা আউটপুট এবং খুব ভালো একটা সাপোর্টও পাইছি। আল্লাহর রহমতে ওরা অনেক কিছু কমন পাইছে। তো আমাদের বেসিক্যালি ওদের থেকে এমনও আসে, আপনারা যদি কেউ থেকে থাকে এসএসসি ব্যাচ 21 জিজ্ঞেস করে দেখবেন। তো আমাদের সাজেশন এবং দেয়া সবকিছু আল্লাহর রহমতে 90% সবকিছু কমন পড়েছিল, মানে অনেক ক্ষেত্রে 100% কমন পড়ছে। তো এই জন্য ওদের থেকে আমরা খুব ভালোবাসাটা পাইছি। তো চেষ্টা করব তোমাদের জন্য আমরা বেটার কিছু দেওয়ার জন্য, প্রোভাইড করার জন্য। তো তোমাদের সাপোর্ট, তোমাদের অপিনিয়ন, তোমাদের কি লাগবে, কোন ক্লাসগুলো লাগবে, আমরা আমাদের জায়গা থেকে বেস্ট দেওয়ার ট্রাই করব। আর এখানে অনেক স্টুডেন্টই আছেন এখনো ওইভাবে অনেক কিছু জানেন না, পারেন না। তো যার যার দরকার আমাদেরকে একটু বলবেন, আমাদেরকে নক করবেন, আমাদের পার্সোনাল প্রোফাইলে নক করতে পারেন, বা আমাদের এডুকেশন ফ্যামিলি ক্যাপশনে আছে সেখানে নক করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। স্যার প্রতিদিন পড়াবেন রাফসান? ইনশাল্লাহ ভাইয়া, চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের জন্য সবকিছু দেওয়ার জন্য। তবে আমরা তো আসলে ভাইয়া শুধুমাত্র এসএসসি লেভেলটা পড়াই না, আমরা ইন্টারও পড়াচ্ছি, যার জন্য ইন্টারের 22 থেকে আমাদের আবার লাইভে যেতে হবে। হয়তো প্রতিদিন পারবো না, বাট আমরা চেষ্টা করবো সপ্তাহে 3 থেকে 4 দিন আমরা কভার করা, ঠিক আছে? আচ্ছা, তর্পা গোহা মিষ্টি বলছেন যে আপু আমাদের অ্যাকাউন্টিং ক্লাসটা লাগবে। ইনশাল্লাহ ভাই চেষ্টা করব। আচ্ছা স্যার কালকে কি আসবেন? কালকে দেখি সাকিব ভাইকে পাঠাবো, কালকে সাকিব ভাইকে ফিজিক্স ক্লাস নিয়ে পাঠাবো, ঠিক আছে স্যার? ম্যাথ এবং ইংলিশ লাগবে। আচ্ছা স্যার বাচ্চা বলে ফিনিক্সটা মাটি করে দিলেন, আপনারা তো বাচ্চাই, আমিও তো বাচ্চা, বড় হয়েছেন এখন, নিজেকে তো বড় বলেন কেন? আর একটু বড়, মানে বড় হওয়ার অনেক সময় আছে, বড় হয়ে গেলেই প্যারা নিয়েন না জীবনে, বাচ্চাই থাকেন। আচ্ছা আচ্ছা, ডে গুলা দিলে ভালো হয় ফিজিক্স। আচ্ছা আমি আজকে দেখলাম মোটামুটি আপনাদেরকে ভালো সাপোর্টই পাইছি, আমি আজকে দেখলাম আপনাদের কেমন রিভিউটা আসে। তো আমরা রুটিন করে দিব, আপাতত আজকে রাতেই আমরা ইনশাল্লাহ চেষ্টায় থাকবো আমাদের রুটিনটা করে দিয়ে কবে কবে আমরা লাইভে আসবো ওই অনুযায়ী ক্লাস নেওয়ার জন্য। আলিশা রহমান ফিজিক্স ক্লাস নেবেন? অবশ্যই ফিজিক্স ক্লাস নেবেন। সাকিব ভাই আপনাদের ক্লাস নিবে? ফিনান্সটা লাগবে অ্যান্ড ইংলিশ সেকেন্ড, ইনশাল্লাহ ভাইয়া ফিনান্স অ্যান্ড ইংলিশ সেকেন্ডও পড়াবো। স্যার আইসিটিটা পড়বেন? স্যার আইসিটি তো কোন ক্লাসের আপনি? ইন্টারের? আপনি কি আমার ইন্টারের ব্যাচের নাকি 9-10? স্যার হায়ার ম্যাথ নিয়ে ক্লাস কবে করাবেন? ইনশাল্লাহ ভাই আমরা আসবো। তবে আপাতত আমাদের 3জন টিচার, আমরা বেসিক্যালি 2জন কাজ করছি এসএসসি 21 নিয়ে, তবে 3জন টিচার ফিক্স, আমাদের ম্যাথের টিচারটা এখনো ফিক্স না। তবে আমি টোটালি আমাদের জায়গা থেকে বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড এবং অ্যাকাউন্টিং ফিনান্স, কমার্সের, সায়েন্সের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, আর আমি লিখে দিচ্ছি আমরা কি কি সাবজেক্টগুলো নিয়ে তোমাদের সাথে আসবো, ঠিক আছে? আমরা লিখে দিই, তোমাদের জন্য ইজি হবে। তাহলে আপাতত এই সাবজেক্টের একটা বেস্ট সাপোর্ট আমরা দিতে পারবো আশা করতেছি। তোমাদের যা দরকার শুধু আমাদেরকে বলবা একটু, ঠিক আছে? আমরা কমন দিক থেকে চিন্তা করলে আমরা বাংলা পড়াবো, বাংলা ফার্স্টটা পড়াবো, বাংলা সেকেন্ড পড়াবো, তারপর ইংলিশ পড়াবো, ইংলিশ ফার্স্টটা ক্লাস নিব আর ইংলিশ সেকেন্ডটা ক্লাস নিব, ঠিক আছে? তারপর আমরা অ্যাকাউন্টিং ক্লাস নিব, অ্যাকাউন্টিং আর ফিজিক্স নিব, ঠিক আছে? অ্যাকাউন্টিং নিব আর ফিজিক্স নিব।
দেন আমরা এদিক দিয়ে নিব হচ্ছে ফিনান্স, তারপর কেমিস্ট্রি নিব। এখন বাচ্চারা শুধুমাত্র আপনাদের কাছে একটাই, আমরা আপনাদের জন্য যা করা লাগে বেস্ট সার্ভিসটা দিয়ে যাব। আর দোয়া রাখবেন আমাদের জন্য, কিছুই লাগবে না, দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন, যেন ওই দোয়াটাই আমাদের অনেক বড় একটা অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসাটাই আমাদের অনেক বড় একটা অনুপ্রেরণা। যার জন্য একটু চেষ্টা করবেন কি কি দরকার, আসলে সব জিনিস তো পড়ানো সম্ভব না, যার জন্য আপনাদের কি কি দরকার ওইটা একটু আমাদেরকে জানাবেন, কোন অধ্যায়গুলো করালে ভালো হবে, ওই টপিকগুলো যদি একটু জানায়া যান, ঠিক আছে? আপনারা আমাদের এইখানে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলো আপনাদের সমস্যা ওইখানে আমরা ওই ক্লাসগুলো নিয়ে আসার জন্য, কারণ সবগুলা ক্লাস কিন্তু নিয়ে আসা পসিবল না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো বেস্টটা দেওয়ার জন্য। কালকে আমরা আশা আছে কালকে অ্যাকাউন্টিং এবং ফিজিক্স দুইটা নিয়েই আসবো, আমরা কালকে অ্যাকাউন্টিং এবং ফিজিক্স দুইটা নিয়েই আসবো। এভাবে আসবো আমরা যেটা এসএসসি 21-এর জন্য করেছিলাম, 7:30 থেকে হয়তোবা ফিজিক্স ক্লাস থাকবে, 9টা থেকে হয়তোবা আমাদের অ্যাকাউন্টিং ক্লাস থাকবে, এইভাবে আমরা আসবো। আর কমন ক্লাসগুলো যেগুলো সেটা আমরা 8টার থেকে আসবো। আমরা একটা রুটিন করে দেবো আজকে ইনশাল্লাহ, ওই রুটিন অনুযায়ী আপনাদের সাথে আমরা ক্লাস নিয়ে আসবো। তো ভালো থাকেন। আর কার কি অবস্থা একটু বলে দিবেন, কারো কারো কোনো সমস্যা থাকলে বলে দিবেন। আজকে আমি এই পর্যন্ত রাখতেছি, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, ওকে, আল্লাহ হাফেজ, ঠিক আছে?